আজকে আমাদের মধ্যে তপতিদিকে পেয়েছি। দিদি, আপনাকে স্বাগত। উম, আপনি আপনাকে আমাদের মধ্যে পেয়ে আজকে আমরা খুবই ভালো লাগছে আমাদের। আপনার কাছ থেকে আমরা কিছু পুরোনো দিনের কথা জেনে নেব। কত সালে আপনার দিদি এই স্কুলে জয়েনিং? আমার 1987 সালে 3rd জানুয়ারি, তখন 2nd জানুয়ারি ছুটি থাকতো নির্বাণ চন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন হিসেবে। সেই জন্য 3rd জানুয়ারি আমি জয়েন করেছিলাম। মর্নিং স্কুল ছিল তখন, মর্নিং এ আসতে হতো, 6:30টায় স্কুল। সেই সময় শীতকাল ছিল, শীতকালটা একটু পরে হতো, 6:45টায় স্কুল বসতো। নাহলে গরমের সময় 6:30টায় স্কুল ছিল। তখন আসাটাও খুব অসুবিধাজনক ছিল। যাই হোক, আমি শীতের সময় জয়েন করেছি, প্রথম এলাম। আমার তখন এদিকে তো শুধু ওই 31 নম্বর বাস, আর আমি ওদিক থেকে তখন আমি আসতাম ভদ্রেশ্বর থেকে। তখন আমি 2 নম্বর বাসে, শীতকালটায় তবু 2 নম্বর বাসে আসা যেত, গরমকালে যেত না, যেহেতু 6:30টায় স্কুল ছিল। 2 নম্বর বাসে এসে এদিকে সেকেন্ড বাসটা ধরে আসতাম। এই করে আমার দিন শুরু হলো, প্রথম চাকরি জীবন শুরু হয়েছিল। আর আপনার দিদি এটাই কি প্রথম চাকরিতে জয়েনিং এই স্কুলে? না, এর আগে আমি ডেপুটেশন ভ্যাকেন্সিতে করেছিলাম সারাফুলি একটি স্কুলে, সুরেন্দ্রনাথে বা সুরেন্দ্রনাথ বালিকা বিদ্যালয়ে করেছিলাম। বেশি দিন নয়, 4.5 মাস করেছিলাম। 1986 সালে, 1986 সালে করেছিলাম। তারপরেই 87 সালে জানুয়ারিতে এখানে জয়েন করলাম। খুব বেশি দিন আমি ওখানে হতে হয়নি, অপেক্ষা করতে হয়নি বেশি দিন। আপনার পড়াশোনা ভদ্রেশ্বর থেকে? ভদ্রেশ্বরে ধর্মতলা গার্লস হাই স্কুলে পড়েছি। আর কলেজ জীবন আমার মহর্ষি কলেজ, ওখান থেকে করেছিলাম অনার্স। তারপর বিএড করেছি চন্দ্রনগর বিএড কলেজ থেকে। এই আমার মাস্টার্স করা হয়নি তখন আর। তারপর বিয়ে হয়ে গেছিল আর মেয়ে হলো, এই করে আমার আর মাস্টার্স আর করা হয়নি, চাকরি পেয়ে গেলাম, এই করে চলে গেল আর কি। আপনার বিষয় তো ইংরেজি, ইংরেজিতেই আপনি এখানে জয়েন করেছিলাম। হ্যাঁ, ইংলিশ টিচার তখন কল্যাণী দিচ্ছিলেন, আর আমি জয়েন করলাম, দুজন। আর মেয়েরা দিদি তখন ইংরেজির প্রতি তাদের ভালোবাসা, ভয় কতটা ছিল? ভয় তো একটু থাকবে, এই সাবজেক্টটা তো বুঝতেই পারছো কেমন। ভয় ছিল, তবে ইন্টারেস্টও ছিল। তখন ট্রেনিংও হতো আমাদের। সেই সময় নতুন সিলেবাস এসেছিল, ট্রেনিংও হতো। তারপরে মেয়েরা সহযোগিতাও করতো। তবে তখন তো মেয়েদের পড়ার পরিবেশটা ওরা বিশেষ বাড়িতে ভালো পেত না। আর আমাদের ভীষণ নিডি মেয়েরা আমাদের স্কুলে আসতো বেশিরভাগই। আশেপাশে সমস্ত বাড়ি থেকে খুবই গরিব ঘরের মেয়েরা সব আসতো। তাদের টিচারও বিশেষ থাকতো না, কিছু না। বা বাড়িতে পড়ার লাইট ও ইলেকট্রিসিটি ছিল না সেই সময় অধিকাংশ বাড়িতে। হ্যারিকেনের আলোয় পড়াশোনা করতো। তারপর অনেকগুলো ভাই বোন, তারপর নিডি ফ্যামিলি থেকে আসতো, খুব কষ্ট করেই তারা লেখাপড়া করতো। যাই হোক, তবুও উৎসাহ ছিল সেই সময়। স্টুডেন্ট সংখ্যা যে খুব কম ছিল তাও নয়, ভালোই ছিল। মর্নিং স্কুলে যখন করেছি, ওই স্কুলে, ওই বিল্ডিং এ, বয়েজের বিল্ডিং এ, তখন স্টুডেন্ট খুব কম ছিল তা না। তখন আমাদের 2টো করে সেকশন ছিল, মেয়েদের 2টো করে সেকশন ছিল, এবং প্রত্যেকটাতে 60-65 করে স্টুডেন্ট ছিল করে। যাই হোক, মেয়েদের কাছে কোনোদিন পাইনি, অসহযোগিতা পাইনি। মেয়েরা খুবই সহযোগিতা করেছে। পড়াশোনা পারতো না সেটা আলাদা কথা, ইংলিশটা তো কষ্টকরই সবার কাছেই। আর সেই সময় দাঁড়িয়ে অনেক অসুবিধার মধ্যে দিয়েই মেয়েরা তো পড়াশোনা করেছে। যাই হোক, অসুবিধা কিছু হয়নি, মেয়েরা সহযোগিতাও করেছে। আমরাও অনেক মেয়েদের এগিয়ে নিয়ে গেছি, খুবই নিজের মতন করে মেয়েদেরকে কাছে টেনে নিয়ে পড়াশোনা করিয়েছি, চেষ্টা করেছি অন্তত। কখনোই দূরত্ব বজায় রাখিনি, মেয়েদের খুব কাছে আমরা চলে যেতাম। সমস্ত টিচাররাই আমরা মেয়েদেরকে একদম যেন আদর করে কাছে টেনে নিয়ে পড়ানো যাকে বলে, সেইভাবে আমরা, যার জন্য মেয়েরাও খুব সহজ ছিল টিচারদের কাছে, খুবই স্বাভাবিক ভাবে মিশতে পারতো টিচারদের সঙ্গে। আচ্ছা, এই পড়ানোর সময়ে কিছু সুন্দর মুহূর্ত বা মনে রাখার মতো মুহূর্ত দিদি? হ্যাঁ, মনে রাখার মতো খারাপ মুহূর্তও আছে, আবার সুন্দর মুহূর্তও আছে, ভালো মুহূর্তও আছে। ভালো মুহূর্ত বলতে, একবার পরীক্ষা হচ্ছে, পরীক্ষার সময় দেখছি মেয়ে টুকছে। দেখে তো আমার খুব রাগ হলো, অনেকবার বারণ করলাম, শুনলো না। তারপর তাকে পরীক্ষা শেষে ধরে নিয়ে এসে, তখন বেনু দিয়েছে বর্দি, তখন বর্দির কাছে নিয়ে এলাম। বর্দি তো খুব বকা দিলেন, বকা দিয়ে তারপর
ওকে ধমকালেন, বললেন তোমাকে আর পরীক্ষায় বসতে দেওয়া হবে না। তখন অ্যানুয়াল পরীক্ষা। আমার তো তখন ওই শুনেই আমার বুকের ভেতর ডিপ ডিপ শুরু হয়ে গেল, মা মেয়েটা পরীক্ষায় বসতে পারবে না, তাহলে ওর কি হবে? ওর এই ইয়ারটাই লস হয়ে যাবে। আমি তো, ও চলে যাওয়ার পর আমি তো কাঁদতে লেগে গেছি। আমার ভীষণ কষ্ট হচ্ছে যে মেয়েটা পরীক্ষায় বসতে পারবে না, কি হবে। আমি ভাবছি বেনজিৎ সত্যি সত্যিই বলেছেন যে পরীক্ষায় বসতে দেবেন না, তাহলে তো ওই ওই ক্লাসেই থেকে যাবে। আমার তো তখন ভীষণ অপরাধ বোধ হচ্ছে যে কেন আমি ধরে আনলাম, আমি তো ওইখানেই বকে ছেড়ে দিতে পারতাম, কেন ধরে নিয়ে এলাম। এইরকম সুন্দর মুহূর্ত আছে, মেয়েদেরকে আমরা এতটাই ভালোবাসতাম। তখন সবাই আমায় রাগিয়েছিল যে তপতি কেঁদে ভাসাচ্ছে, মেয়েকে কেন মানে বলা হয়েছে যে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। না, তারপরে কি মেয়েটিকে পরীক্ষায় বসতে হ্যাঁ দেওয়া হ্যাঁ, হয়েছে? পরীক্ষা ওই বকাঝকা করে যেমন হয় আমাদের সংশোধন করার চেষ্টা করা করে পরীক্ষায় বসতে দেওয়া হয়েছিল। সেটাতে আমার তবে শান্তি হলো যে না, মা মেয়েটার কোনো ইয়ার লস হলো না। না হলে আমার ভীষণ কষ্ট হচ্ছিল, আমি পুরো কেঁদে ভাসিয়েছি, এত কষ্ট হচ্ছিল যে মেয়েটা ইয়ার লস হয়ে যাবে। আর আমাদের জন্য কি বার্তা দিদি, এই যুগের দিদিদের জন্য, মেয়েদের জন্য আপনার কি বাণী? এখন তো যুগ অনেক এগিয়ে গেছে, অনেক কিছু কম্পিউটার এসছে, অনেক উন্নতি হয়েছে পড়াশোনার ক্ষেত্রেও, অনেক কিছু হয়েছে। তখন তো সেই রকম সময় ছিল না। যাই হোক, আগের থেকে এখন আরো উন্নতি হবে সেই আশা রাখবো। আর টিচাররা তো মানে মন প্রাণ দিয়েই সব সময়, বেশিরভাগ ক্ষেত্রে টিচাররা মেয়েদের জন্য মানে স্টুডেন্টদের জন্য নিজেদের উজাড় করে দেয়, চেষ্টা করে অন্তত পক্ষে। এবং কতটা স্টুডেন্টরা নিতে পারে বা নিতে পারে না সেটা পরের কথা, কিন্তু টিচাররা সবসময় চেষ্টা করে যে মেয়েকে কি করে উন্নতি করবে, আমি পড়াশোনার ক্ষেত্রটাকে আরো ভালো করে তুলবো। এটা সবসময় টিচাররা চেষ্টা করে। আশা করি এখনো সেইভাবেই টিচাররা চেষ্টা করবে এবং ক্রমশ উন্নতির শিখরে উঠবে। আরো কত সাবজেক্ট এসছে, কত উন্নতি হয়েছে, আরো উন্নতি হবে এই আশা রাখবো। দিদি, আপনি কি পার্থক্য দেখতে পান যে আপনার সময়ের মানে পড়াশোনার পদ্ধতি, আচরণ, মেয়েদের আচরণ আর এখনকার পড়াশোনার পদ্ধতি আচরণের মধ্যে কি পার্থক্য? মানে আপনার কোনটা ভালো লাগে, কি কি ভালো লাগে? পদ্ধতিতে যে খুব অন্যরকম হয়েছে তা তো বলতে পারবো না। আশা করি খুব অন্যরকম হয়নি। আমাদের সময়ে যেমন সেই চকডাস্টার নিয়ে বোর্ডে কাজ করা, এখনো তো সেই আছে। ক্লাসরুমে যে প্রাইভেট স্কুলের মতো যে কম্পিউটারে অনেক কিছু হচ্ছে সেখানে হচ্ছে, তা তো হয় না, সে সুযোগ নেই। মোটামুটি যেমন পদ্ধতি একই আছে, আশা করি একই আছে, খুব বেশি হেরফের হয়নি। তবে উন্নতি নিশ্চয়ই, এখন মেয়েরা তো অনেক কিছু পাচ্ছে, হাতের মুঠোয় পেয়ে যাচ্ছে এখন। সেইখান থেকে মেয়েরা কতটা কি সহযোগিতা করছে টিচারদের সঙ্গে, টিচারদেরও চেষ্টা করতে হবে সেই আঙ্গিকে তাদেরকে তৈরি করে তোলা। এখন তো আমাদের জীবনের মোবাইলটাও একটা অংশ হয়ে ওইটাই। গেছে, এর মধ্যে দিয়ে তো মেয়েরা ভালো অনেক আরো কিছু এগিয়ে জানছে, যেতে পারে। ভালো জিনিসও অনেক কিছু জানছে। আবার খারাপ প্রভাব তো আছেই, এখন কে কতটা কোনটা নেবে সেটা, ওই তার উপকারিতা তো টিচারদেরও কিছুটা বোঝাতে হয় মেয়েদেরকে যে তোমরা এগুলো শিখো। মোবাইলের মাধ্যমে তো অনেক কিছু জানা যায়, পড়াশোনার ক্ষেত্রেও অনেক উন্নতি করা যায়, জানা যায়। যাদের বাড়িতে বিশেষ করে অসুবিধে আছে অনেক রকম, তবে এখনকার মেয়েরা অনেক টিচার পায়, বাড়িতে গাইডেন্স পায়। আগে যেটা ছিল না, আগে যেটা গাইডেন্সটা ছিল না, বাবা মা বেশিরভাগই সেই রকম ভাবে তৈরি ছিল না, আবার টিচারও দিতে পারতো না, অত টাকা পয়সা খরচ করা মেয়েদের পক্ষে, মেয়েদের জন্য সম্ভব হতো না। এখন তো অনেক উন্নতি হয়েছে, আশা করি আরো উন্নতি হবে পড়াশোনার ক্ষেত্রে। আর সব তো এগিয়ে আসছে, এখন তো লেখাপড়া ছাড়া কেউ থাকে না, সবাই লেখাপড়া করে। আমাদের সময় যেমন স্টুডেন্ট খুঁজতে যেতে হতো, না তোমরা পড়তে এসো পড়তে এসো, এখন আর সেটা করতে হয় না। অটোমেটিক্যালি সবার বাড়ির গার্জেনরা কনসাস হয়ে গেছেন, তারা তাদের ছেলে মেয়েদের পড়াশোনার দিকে এগিয়েই দেয়, চেষ্টাও করেন, তারাও চেষ্টা করেন ছেলে মেয়ে পড়াশোনা শিখুক। এখন তো উন্নতি হয়েছে, আশা করি টিচারদের আর তত সমস্যার মধ্যে পড়তে হবে না। আর আমাদের জন্য কি বার্তা দেবে? টিচারদের জন্য কি বার্তা, স্টুডেন্টরা হলো সন্তানের মতো। বার্তাটা এটাই, তাদের নিজের সন্তানের মতো স্টুডেন্টদেরকে ভালোবেসে তাদের কাছে টেনে যতটা দেওয়া যায় নিজেদেরকে উজাড় করে, এই বার্তাটাই দেব। এতে তারাও উপকৃত হবে এবং তারা চিরকাল টিচারদের মনেও রাখবে। মনে রাখাটা বড় কথা নয়, তারা যে উপকৃত হবে পরবর্তী জীবনে, এটাই হচ্ছে বড় পাওনা, এটাই বিশাল পাওনা। এবং সেই আগেকার স্টুডেন্টরা সব মনে রেখেছে, মানে কোথাও একটু ট্রেনে দেখতে পেয়েছে সেদিন একজন
আমি তাকে চিনতে পারছি না, এত বছর অনেক চেঞ্জ হয়ে গেছে তার, সে এখন মা। দিদি, তপদিদি, আপনি তপদিদি কোথায় কোথায় যাচ্ছেন দিদি করে সে এমন কাছে এগিয়ে এলো। সে শ্রীরামপুর স্টেশনে আমাকে নেমে ও নামলো, আমিও নামলাম, আমার ছবি নিল তার সাথে, নিয়ে তবে ছাড়লো। এই যে ভালোবাসা, এই আমাদের এই চাকরি জীবনটার এইটাই পাওনা, স্টুডেন্টদের ভালোবাসা। এটা কোনোদিন হারিয়ে যায় না, ঠিক থাকে। অন্য কোনো সার্ভিসে কিন্তু এটা থাকে না। অফিস থেকে বেরিয়ে এলেও তো তার আর খুব একটা ভূমিকা থাকে না, গুরুত্ব থাকে না। কিন্তু স্কুল জীবনের চাকরির মানে এই পাওয়াটা হচ্ছে বিশাল পাওয়া। হ্যাঁ, আমার চাকরি জীবনের একটা স্মৃতির কথা না বলেই পারছি না, যেটা হচ্ছে এক্সিবিশন। আমাদের সেক্রেটারি গুনিন বাবু মাস্টারমশাই ভীষণ হোমলি ছিলেন। আমাদের টিচারদের সঙ্গে ওনাকে সেক্রেটারি বলে মনে হতো না, আমরা সবসময় মাস্টারমশাই বলে ডাকতাম। একদম ঘরের লোক ছিলেন উনি, যদিও থাকতেন ওনার বাড়িও আমাদের স্কুলের পাশেই ছিল, যাই হোক। তা উনি এমন ভাবে পরিচালনা করেছিলেন এক্সিবিশন, প্রত্যেক বছর হয়েছে 2003 সাল থেকে 5 বছর কন্টিনিউ হয়েছে। এই জানুয়ারি মাসে হতো, তখন নতুন সেশন শুরু হতো আর এক্সিবিশন হতো। তার আগে থেকে সাজো সাজো রব, সে কি মেয়েদের মধ্যে টিচারদের মধ্যে ব্যস্ততা, আমাদের সবাই যে যার মতন করে কি করবে ভাবনা চিন্তা শুরু করতো। বিভিন্ন, একবার হয়েছিল বিষয় ভিত্তিক, একবার হয়েছিল পরিবেশ ভিত্তিক, একবার হয়েছিল কৃষি ভিত্তিক, এইরকম আরো কয়েকটি বিষয়ের উপর হয়েছিল। যাই হোক, তা উনি এত সুন্দর করে এই এক্সিবিশনটা আয়োজন করতেন। আমাদের নিচতলার সমস্ত সেই 2-3 ঘর থেকে শুরু হতো, 2টা থাকতো গেস্টদের জন্য, 3 থেকে শুরু হতো, 3, 4, 5, 6, 7 এই রুমগুলোতে হতো। দরকার পড়লে ওপরের রুমও নেওয়া হতো একটা দুটো। সমস্ত সেই প্যান্ডেল করে সেট করা, আর 1 সপ্তাহ ধরে সেই এক্সিবিশন হতো, আর ফাংশন হতো সেই রকম মাঠে। আর যখন শুরু হতো সেই শুরুটা দেখার মতো ছিল। চারিদিক থেকে উনি এমন অ্যারেঞ্জ করতেন, একটা বড়া বাজার থেকে লাইন এসে, মানে মেয়েরা থাকতো তার সঙ্গে টিচাররা থাকতো সেই লাইনে। যারা ওই দিক থেকে যে টিচাররা আসতেন তারা ওই মেয়েদের গাইড করতেন, যারা ট্রেনে আসতেন পহলমপুরের দিকে মেয়েরা যারা কাছাকাছি হবে সব ওই দিকে লাইন করে দাঁড়িয়ে পড়তো মেয়েরা, সে ওই দিককার টিচাররা এসে ওই লাইনটাকে গাইড করতেন। আবার বাড়িপাড়া থেকে একটা লাইন আসতো, ওই দিককার টিচাররা এসে ওই দিককার মেয়েদের গাইড করে আনতেন। আর একটা বেগমপুরের দিক থেকে লাইন আসতো, সেই দিককার মেয়েদের ওই দিককার টিচাররা গাইড করে আনতেন। এইভাবে আমাদের এই লাইনগুলো এসে স্কুলের এখানে মিট করতো, করে সব একসাথে সে সবাই গান গাইতে গাইতে আসছে, মানে সে দেখার মতো দৃশ্য। আর চারিপাশে গ্রামের লোকেরা দাঁড়িয়ে মানে অভিনন্দন জানাতো এই বিষয়টাকে নিয়ে। আমাদের যে এই উদ্যোগ, এই মহিলা স্কুলে, যেখানে মানে নিন্দার কথা বলছি না, আমি খারাপ করে বলছি না, বয়েজ স্কুল ছিল, তারা কিন্তু কোনোদিন তাদের করতে এরকম দেখিনি। কিন্তু উনি বয়েজ স্কুলের মাস্টারমশাই হয়ে উনি ওনার সমস্তটা ঢেলে আমাদের স্কুলকে যেভাবে উনি এগিয়ে নিয়ে গেছেন সমস্ত বিষয়ে, সেটা বলার কথা না, মানে না বলে পারছি না। ওনার উদ্যোগেই হয়েছে, সম্ভব হয়েছে এটা। আর সেই সঙ্গে আমাদের HM প্রচুর খেটেছেন সেই সময়, ওনার একটু নিঃশ্বাস ফেলার সময় থাকতো না, কেননা অত টাকা পয়সা তার অ্যারেঞ্জ করতে হবে। মাস্টারমশাই শুধু বলেই খালাস, এই করুন ওই করুন, ওনাকে চিঠি দিন তাকে চিঠি দিন, এই সমস্ত করতেই ব্যস্ত। বলে দিতেন। আর বেনুদি আমাদের HM তখন ওই সমস্ত অ্যারেঞ্জ করতে করতেই ওনার মানে সেই সকালবেলা উনি 9:30, 10টা, 10:45টার মধ্যে স্কুলে ঢুকতেন আর সন্ধ্যের পরে বাড়ি যেতেন, মানে সারাক্ষণ এই বিষয় নিয়ে মানে লেগে থাকতেন। এই করে আমাদের ওই সময়টা এত সুখের সময় ছিল, এত আনন্দের সময় ছিল, এত আনন্দে আমরা কাটিয়েছি ওই সময়টা, সেটা বলে বোঝাতে পারবো না। যারা পেয়েছে তারা একমাত্র জানে, যারা পায়নি তারা ঠিক শুনে ফিল করতে পারবে না। কিন্তু আমরা ভীষণ ভাবে এনরিচড হয়েছি ওই সময়টায়, ভীষণ এনরিচড হয়েছি। এখনো আমাদের স্মৃতিতে সেই প্রতিটি মুহূর্ত চোখের সামনে ভাসে। তখন সেই বিষয় ভিত্তিক বা এই টিচার সব ভাগ হয়ে যেত, বিভিন্ন বিষয় নিয়ে ভাগ হয়ে যেত। সেই কাগজ নিয়ে কাড়াকাড়ি, পেন নিয়ে কাড়াকাড়ি, এই আসছে এই শেষ হয়ে যাচ্ছে, এই স্কেচ পেন আসছে, এই কালার আসছে, কে নিয়ে নিল কে নিয়ে নিল, যা আমার নেই আর আমার নেই আর আমি কোথায় পাবো, আবার বেনুদির কাছে এসে বলে, আবার বেনুদি তখন আনতে পাঠাচ্ছেন, এই আনো এই আনো সেই আনো, মানে সেই বিশাল ব্যাপার, যেন যজ্ঞ চলতো বাড়িতে স্কুলে। আর এইটা দেখে চারিপাশে গ্রামের লোকেরা এত বেশি ইন্সপায়ার্ড হয়েছিল, মানে স্কুলের উদ্যোগ, এই যে মেয়েদের সঙ্গে একাত্ম হয়ে সব কাজ করা, টিচারদের
এই যে মেয়েদের প্রতি ভালোবাসা, তারপর থেকে আমাদের স্কুলের স্টুডেন্ট সংখ্যাটা হুড় করে বেড়ে গেল। এই এই বলার আর কি, এটা আমাদের সুখস্মৃতি। আচ্ছা দিদি, যদি এখন আবার সেই আগের সময়ে যদি ফিরে আসা যেত তাহলে কেমন লাগতো আপনার? খুবই ভালো লাগতো, ভীষণই ভালো লাগতো। এখন বাড়িতে বসে সময় কেটে যাচ্ছে, কিন্তু সেই পুরনো স্মৃতি রোমন্থন করে কাটে। আর হয়তো শারীরিক অতটা সক্ষম থাকতাম না, নেই, অতটা সক্ষম নেই আগের মতো দৌড়ে দৌড়ে আসা, তবুও চেষ্টা করতাম। আর একটা কাজের মধ্যে থাকলে নিশ্চয়ই আসতে পারতাম, এবং ভালোও লাগতো, খারাপ কিছু লাগতো না। কিন্তু রিটায়ারমেন্টের একটা তো এজ আছেই, সেটাকে মেনে তো নিতেই হবে, কিছু করার নেই। কিন্তু চাকরিতে আসতে পারলে যে খারাপ থাকতাম তা নয়, বরং ভালোই থাকতাম, দিনটা আরো ভালো কাটতো। আর সবাইকে, আমার যে কোর টিচারদের পেয়েছি, তাদের সঙ্গে যে কি আনন্দে কাটতো দিনটা, সে আর বলে বোঝাতে পারবো না। আমার ভীষণ ভালো লাগতো যদি আমি আসতে পারতাম। রিটায়ারমেন্টের পর তো আমি কত এসেছি, এদের সঙ্গ, তোমাদের সঙ্গ ছাড়তে পারিনি, মানে ভীষণ কষ্ট হয়েছে, ভীষণ কষ্ট হয়েছে। কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে সবই প্রলেপ পড়ে যায়, সেই রকম হয়েছে। কিন্তু আমি যদি আসতে পারতাম তো খুবই ভালো লাগতো, কিন্তু সেটা তো আর সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। নিয়মের বশে সবাইকেই চলতে হবে, সেই নিয়মেই চলছি, বাধা নিয়মে। আচ্ছা, দিদির মতামতকে আমরা পাথেয় করে আমরা সামনের দিকে আবার এগিয়ে যাচ্ছি। দিদি নমস্কার।